জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সরকারি চাকরি অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রায় অচল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল থেকে কর্মসূচি পালন শেষে কাল ফের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সঙ্গে সারা দেশের কর্মচারীদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিক্ষোভকারীরা দাবি করেন আইনটি সংশোধনে নেওয়া হয়নি তাদের মতামত। এই আইনের কারণে তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও ভীতি। বাস্তবায়িত হলে বৈষম্যের শিকার হবেন বলেও দাবি তাদের। পরে এ নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় দিনের কর্মসূচি। আগামী 29 মে এর মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে এনবিআর ভবনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। আন্দোলনরতরা জানায় এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার ফলেই সংস্থায় এমন খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সময় রাজস্ব সংস্কারের লক্ষ্যে এনবিআরকে স্বতন্ত্র রেখে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বিভাগের বিজ্ঞপ্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। একই সাথে আগের জারি করা অধ্যাদেশে সংশোধনী এনে আগামী 31 জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান প্রত্যাশা তাদের। তারা জানান, কর্মসূচি চলার সময় সংস্থাটির যে সকল কাজে প্রতিবন্ধকতা হয়েছে তা পুষিয়ে নিতে এখন থেকে প্রয়োজনে নির্ধারিত সকাল 9টা থেকে বিকেল 5টার বাইরেও কয়েক ঘন্টা অফিস করবেন তারা। পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করায় সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভার কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে তিনি বলেন, সচিবালয় দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান আর এনবিআর হচ্ছে দুর্নীতির আতুরঘর। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনারা 5ই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই, 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আবার ঠিক কিন্তু আপনারা এই ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে, এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে ইসলামীপন্থী উগ্রবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে এবং সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা মূলত দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া থেকে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চেয়ারম্যান স্টিফেন স্নেক সাক্ষাৎ করতে এলে কথা বলেন তিনি। আলোচনায় দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে ধর্মের গুরুত্বের কথা তুলে ধরেন এবং দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতি স্বচ্ছ রাখতে চায়, যে কোনো সময় বাংলাদেশে এসে সরেজমিনে তদন্ত করতে সাংবাদিকদের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ সেনাবাহিনী সমর্থন করবে না বলে জানিয়েছে। দুপুরে সেনা সদরের ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই জানিয়ে তিনি বলেন, সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে। তিনি বলেন, সীমান্তে পুশিন কাম্য নয়। চট্টগ্রামে কেএনএফ এর পোশাক উদ্ধারের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান এই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী
ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে এখনও বুঝে না দেয়ায় সকাল থেকে ফের নগর ভবন অবরোধ করে রেখেছেন তারা। এতে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারীরা। টানা 13 দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা। বেলা 11টার পর থেকেই আন্দোলনে যোগ দেন ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা। তারা জানান শপথ পাঠ না করানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ডিএসসিসি প্রশাসক জানান নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়াও হাটের ইজারা কার্যক্রম এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি বলেও এখন টিভিকে ফোনে জানান ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। এদিকে আজকের মধ্যেই ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইশরাকের আইনজীবী। সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কমবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শঙ্কা প্রকাশ করেন গণতন্ত্রের পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে ষড়যন্ত্র বাড়তে থাকবে। ডিআরইউ এর 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। খুনি হাসিনা ফিরে আসলে বিচারের কাঠগড়ায় আসবে। সকালে নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির পথসভার কার্যক্রমে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, সংবিধান সংশোধন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগ সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে। তবে নিম্নকক্ষে নারীর 100 আসন সংরক্ষণের প্রশ্নে ঐক্যমত্য হয়েছে। এছাড়া 70 অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের বিষয়ে দলীয় অনুশাসন মানার বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে একথা জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংবিধানের 48 ক অনুচ্ছেদ যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো আলোচিত হবে।
নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াশকে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের দিকে ময়মনসিংহের পাঁচগুদাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আয়াশ জানান, দুপুরের দিকে শেরপুর থেকে বাসে ময়মনসিংহ আসছিলেন তিনি। পথে ময়মনসিংহ নগরীর পাঁচগুদাম ব্রিজের আগে নেমে গেলে হঠাৎ কয়েকজন তার পেটে ছুরি ঠেকিয়ে সড়কের নিচ দিয়ে চলে যায়। এ সময় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার কারণ জিজ্ঞেস করে তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেলে। আমাদের আহত যোদ্ধা বারবার বলেছে যে বঙ্গবন্ধুর মোরাল কেন ভাঙা হলো, তার জন্য তার উপরে এই বর্বরচিত আক্রমণ করা হয়েছে। এই অতর্কিত আক্রমণের দৃষ্টান্ত নিন্দা জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 2000 লোক শহীদ হয়েছে, প্রায় 35,000 আহত আছে। আর কতজন ভাই বোনদের রক্ত দিলে আপনারা বন্ধ করবেন? এভাবে না মেরে একবারে মেরে ফেলেন আমাদেরকে। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া নতুন প্রস্তাবটির আওতায় উপত্যকায় 70 দিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এ সময় 10 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে কয়েকশো ফিলিস্তিনি কারাবন্দীকে ফেরত পাঠাবে তেল আবিব। যুদ্ধবিরতির মধ্যে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি নেতানিয়াহু প্রশাসন। সোমবার রাত 10টা থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট কাটতে পারবেন দর্শকরা। এছাড়া বাফুফের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট প্রকৃত দর্শকরাই যেন পায় সেদিকে। সোমবার ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল জানান, টিকিট নিয়ে কালোবাজারি রুখতে সব ধরনের ব্যবস্থা নেবে বাফুফে। আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, কিন্তু ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। এই সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 3 জাতি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফরিদা খন্দকারের নেতৃত্বে 23 সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা পারভিনরা। সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে 2 ম্যাচে হেরেছিল আফরিদারা। জর্ডানে 23 জনের স্কোয়াডেও বেশিরভাগই ছিলেন আমিরাত সফরের দলে। নতুন করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাটলার। 31 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে নারীরা। র্যাঙ্কিংয়ে দল দুটি বাংলাদেশের চেয়ে 40 থেকে 60 ধাপ এগিয়ে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।